বন্ধুরা সবাই কেমন আছো? আজকে আবার একটা অঙ্কের গল্পের ক্লাসে চলে এসেছি। অঙ্ক নিয়ে গল্প করব, আড্ডা হবে, আর শেখা তো হবেই। খাতা পেন নিয়ে নিশ্চয়ই তোমরা সবাই রেডি। আজকের ক্লাসটা শুরু করব একটু অন্যভাবে, এটা কোটেশন দিয়ে। অ্যালবার্ট আইনস্টাইনের কোটেশন, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য এইথ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট বিশ্বের অষ্টম আশ্চর্য। হি হু আন্ডারস্ট্যান্ডস ইট আর্নস ইট, হি হু ডাজন্ট পেজ ইট। যেটা জানে সে উপার্জন করে, আর সে জানে না সে অন্যকে উপার্জন করতে সাহায্য করে, অর্থাৎ তার টাকায় অন্যজন উপার্জন করে। তাহলে কি আছে এখানে এই কম্পাউন্ড ইন্টারেস্টে? ইন্টারেস্টিং রাইট ব্যাপারটা। ধরা যাক একটা সিনারিও বলি, দুটো অপশন, এটা তোমরা হয়তো বিভিন্ন ভাবে শুনে থাকবে, কিন্তু তোমরা আজকে একটু ভাবো এটা নিয়ে নিজেরা। তোমাকে আমি আজকে 1,000 টাকা দিলাম, এটা তোমার কাছে সিনারিও 1 বা অপশন 1। তোমাকে আমি 1,000 টাকা দিলাম। আরেকটা অপশন দিলাম, অপশন সিনারিও 2 তে, যে তুমি যে কোনো একটা বেছে নিতে পারো, 1,000 টাকা এখন নিতে পারো। আর সিনারিও 2 তে বললাম যে তোমাকে আমি ₹1 দিলাম, বাট এখানে প্রতিদিন প্রতিদিন এই টাকাটা ডাবল হবে ফর 15 ডেজ। ডাবলস এভরি ডে ফর 15 ডেজ। 15 দিন ধরে এটা টাকাটা ডাবল হবে। অর্থাৎ আজ 1 টাকা হলে কাল 2 টাকা হবে, আবার যেহেতু 2 টাকা আছে সেটা তার পরের দিন 4 টাকা হয়ে যাবে, 4 টাকা পরের দিন 8 টাকা হবে, 8 টাকা তারপর দিন 16 টাকা হবে, এরকম ভাবে হবে, বাট ফর 15 ডেজ। তাহলে তোমার সামনে অপশন আছে যে তুমি কোনটা নিতে চাও, ₹1000 নেবে নাকি তুমি এই অপশনটা নেবে। একটু ভাবো। এর আনসারটা আমরা আজকের ক্লাসের শেষে একটু ডিসকাস করবো যে কোন অপশনটা নেওয়া তোমার জন্য প্রফিটেবল হবে। তুমি তোমার মতো করে ভাবো যে কোনটা তোমার জন্য ভালো হবে। একটা তুমি আজকেই পেয়ে যাবে, কিন্তু আরেকটার জন্য তোমাকে 15 দিন ওয়েট করতে হবে। ঠিক আছে? তাহলে এইটা হলো আজকের ক্লাসের সূত্রপাত। আর এর সলিউশন বা এর আনসারটা আমরা যেখানে পাবো যে চ্যাপ্টারে, তার নাম কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা সরল সুদ পড়েছি, যে সেখানে প্রতি বছর একটা ফিক্সড অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট টাকা, ধরা যাক সরল সুদের আর 10%, অর্থাৎ 100 টাকায় 10 টাকা প্রতি বছর আমার কাছে অ্যাড হতে থাকে আমার আসলের সাথে, প্রিন্সিপালের সাথে। কিন্তু ব্যাংকে কিন্তু সরল সুদে যে প্রসেসটা চলে, আমরা যারা সরল সুদ শিখেছি সেভাবে কিন্তু চলে না। ব্যাংকিং সিস্টেম চলে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের মজাটা কোথায়, সেটা হলো আমাদের একটু বোঝার চেষ্টা করি। সরল সুদের ক্ষেত্রে কি হয়, প্রতি বছর একই পরিমাণ সুদ অ্যাড হতে থাকে। অর্থাৎ যদি 10% সুদে আমি কোনো টাকা রাখি, তাহলে প্রতি বছর 100 টাকার জন্য আমাদের প্রথম বছর 10 টাকা পাবো, তার পরের বছর আবার 10 টাকা পাবো, তার পরের বছর আবার 10 টাকা পাবো। এইভাবে কিন্তু চলতে থাকবে। অর্থাৎ আমাদের প্রত্যেক বছরই যখন সুদটা ক্যালকুলেট হবে, তখন ধরে নেওয়া হবে আমার মূলধনটা 100 টাকাই আছে। প্রথম বছরেও 10 টাকা পেলাম, পরের বছরেও 10%-এ 10 টাকা পেলাম, তার পরের বছরেও আবার 10 টাকা পেলাম, তার পরের বছরেও আবার 10 টাকা পেলাম, কারণ প্রতিবারই মূলধনটাকে আমরা ফিক্সড রাখছি। কিন্তু মজাটা হচ্ছে যদি মূলধনটাই পাল্টে যেত, সেটা পাল্টাতে পারে যদি প্রত্যেকবার আমরা যেটা সুদ পাচ্ছি সেটা যদি আসলে গিয়ে অ্যাড হয়ে যায়। অর্থাৎ আমরা ধরা যাক আমাদের যে প্রিন্সিপাল অর্থাৎ মূলধন সেটা এর মধ্যে রাখে। এবার এই মূলধন থেকে আমরা যে ইন্টারেস্টটা পাচ্ছি সেটা ধরলাম আই, ইন্টারেস্ট। এবার মজাটা হলো প্রিন্সিপাল থেকে ইন্টারেস্ট পেলাম, এবার এই ইন্টারেস্টটা এসে প্রিন্সিপালকে বললো আচ্ছা আমি তোমার সাথে অ্যাড হয়ে যাব। তাহলে এই সার্কেলটা একটু বড় হয়ে গেল। তাহলে পরের বছরের প্রিন্সিপালের সার্কেলটা বড় হয়ে গেল, কারণ আগের বার যে প্রিন্সিপাল ছিল তার সাথে এই ইন্টারেস্টটা এসে যুক্ত হয়ে গেল। এবার যেহেতু এই প্রিন্সিপালের সার্কেলটা একটা বড় হলো, তাহলে এ পরের বছরে যে ইন্টারেস্টটা পাবে, ইন্টারেস্ট ব্যাস, সেটা আরেকটু বড় হবে, কারণ প্রিন্সিপাল পাল্টে গেছে। সে নিশ্চয়ই এই আগে যেটা আগের বার ছিল ইন্টারেস্ট তার থেকে একটু বড় হলো। এবার মজাটা হচ্ছে এই ইন্টারেস্টটা গিয়ে আবার এই প্রিন্সিপালকে বললো আমি তোমার সাথে অ্যাড হয়ে যাব। তাহলে আবার একটু তার থার্ড ইয়ারে গিয়ে যখন ক্যালকুলেশন হবে তখন এই সার্কেলটা আরেকটু বড় হয়ে গেল। এ আবার বড় হলে এ যখন আবার থেকে আমরা ইন্টারেস্ট পাবো, একই রেটে ইন্টারেস্ট, ইউনিফর্ম রেট হলেও চেঞ্জটা কিসে হয়ে যাচ্ছে, প্রিন্সিপালটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ মূলধনটা বড় হয়ে যাচ্ছে। কারণ মূলধনের সাথে সুদ আর আসলটা মিলে যাচ্ছে, আসল যেটা ছিল তার সাথে সুদটা মিলে গিয়ে সুদ আসল যেটা সেটা পরের বছরের মূলধন হিসেবে কাজ করছে। তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম, আরেকটু বড় আই ডবল ড্যাশ তৈরি হচ্ছে, এবং সেখান থেকে সেইটা এসে আবার মূলধনটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছে। তাহলে বুঝতে পারছো এটা একটা সাইকেলের মতো চলতে থাকছে কম্পাউন্ডিংটা
একটা কম্পাউন্ড ইন্টারেস্টটা সাইকেলের মতো চলতে থাকছে, যেখানে সরল সুদে আমরা যে গ্রোথটা প্রত্যেকবার সেম হচ্ছে, কিন্তু এক্ষেত্রে যেহেতু মূলধনটাই পাল্টে যাচ্ছে প্রতিবার ক্যালকুলেশনের সময়, তাই আমাদের আস্তে 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 এই বড় হওয়ার ব্যাপারটা, মূলধন বড় হওয়ার ব্যাপারটা, অর্থাৎ সববৃদ্ধি মূল সুদ আর আসল মিলে প্রতি বছর যে বড় হচ্ছে, সেটা যদি বেশ কিছুদিন রেখে দিই, দেখতে পাবো বছরের পর বছর রাখতে রাখতে এটা একটা যেভাবে একটা ছোট বরফ থেকে আস্তে আস্তে বড় স্নোবল তৈরি হয়, তেমনি এক্ষেত্রেও কিন্তু সুদাসলটা, অর্থাৎ যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটা মূলধন, সেটা অনেকটা বেড়ে যায়। কারণ তোমাদেরকে যেটা বললাম যে কম্পাউন্ডিং হচ্ছে, অর্থাৎ সুদ আর আসলটা মিলে পরের বছরের মূলধনের কাজ করছে, আবার তার পরের বছর যাচ্ছে। তো এইভাবে এই পরিবর্তনটা কিন্তু ঘটছে। কনসেপ্ট হলো একটা সাইক্লিক একটা প্রসেস চলছে। এবার একটু গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি, যেটা আমরা আগেরটা ছবিতে বুঝলাম, আবার একটু বুঝি। তাহলে দেখো, আসল যা আছে এখানে, আমাদের ফার্স্ট ইয়ারে যেটুকু আসল আছে তার সাথে সুদ অ্যাড হচ্ছে, এবং সুদ অ্যাড হয়ে সুদ আসল যেটা হলো, পরের বছর কিন্তু আবার আমাদের যেটা হচ্ছে যে সেক্ষেত্রে আমাদের আসলটা এখানে দেখো পাল্টাচ্ছে না, প্রত্যেকবারই আমরা সুদ হিসাবে ওই টাকাটাই পেয়ে যাচ্ছি, যেটা আমরা সুদের পরিমাণটা পাল্টাচ্ছে না, কারণ আসলটা পাল্টাচ্ছে না এখানে। তাহলে এক্ষেত্রে প্রত্যেকবারই একই পরিমাণ সুদ আমরা পাচ্ছি, কারণ সেটা আসলটা যেহেতু আমরা পাল্টাচ্ছি না। একই জিনিস আমরা দেখি চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টে কি হতে পারে। ধরা যাক আমাদের কাছে এটা আসল, তার সাথে এই আসলের ওপর সুদ দিয়ে আমরা সুদ আসল পেলাম, আসল প্লাস সুদ। পরের বছরে কি হয় একটু দেখি। পরের বছরে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে সুদ আসল যেটা আমাদের কাছে আছে, এই পুরো জিনিসটাই এবার চলে আসলো কি হয়ে গেল, এই পুরো জিনিসটাই দেখো পরের বছর আসল হয়ে গেল। তাহলে আসলের পরিমাণটা, অর্থাৎ মূলধনের পরিমাণটা যেহেতু বেড়ে গেল, মূলধনের পরিমাণটা যেহেতু আগের বছরে যা ছিল তার থেকে বেড়ে গেল, দেখো সুদের পরিমাণটাও একটু হলেও বেড়ে গেল আগের বছরের থেকে। তাহলে এবছরের দ্বিতীয় বছরের শেষে সুদ আসলটা কি হলো, আরেকটু বড় হয়ে গেল, তাই না? তারপরের বছরে গিয়ে যদি আমরা আবার ট্রাই করি, দেখি এবার দেখো একইভাবে কি দাঁড়াচ্ছে, এইখানে এই অ্যামাউন্টটা আবার তার পরের বছরে সুদ আসল হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই টোটাল যেটা সুদের সাথে মিশছে সেটাই আবার পরের বছরের প্রিন্সিপাল হচ্ছে। তাহলে তার উপর আবার আরেকটু বেশি সুদ পাচ্ছি এবং সেই অ্যামাউন্টটা বাড়ছে। তাহলে দেখতে পাচ্ছ প্রতি বছরের শেষে এই গ্রোথটা একটু একটু করে বেশি হয়ে যাচ্ছে। তাই সরল সুদকে, চক্রবৃদ্ধি সুদ একটা নির্দিষ্ট সময়ের পরে অনেকটা পিছনে ফেলে দেয় এবং অনেকটা টাকার পরিমাণ বেড়ে যায়। শুধু টাকা না, এই এই প্রয়োগ আমরা পরবর্তী সময় দেখব কিভাবে একটা জনসংখ্যা বাড়ার ক্ষেত্রেও কাজে লাগে। তাহলে আমরা কনসেপ্টটা বোঝার চেষ্টা করলাম যে চক্রবৃদ্ধি সুদ কি। এবার এই একই জিনিস আমরা একটু করার চেষ্টা করি সরল সুদের সাহায্য নিয়ে, দেখি যে চক্রবৃদ্ধি সুদের এই পরিবর্তনটা গাণিতিক ভাবে কিরকম। ঠিক আছে, ধরা যাক আমাদের ক্ষেত্রে আসল, আমরা ধরছি আসল পি, সুদের হার, আর প্রথম বছর অর্থাৎ টি ইকুয়ালস টু 1 এর জন্য একটা বছরের জন্য আমরা হিসাব করি। তাহলে আই এর মান কত হবে, আমরা জানি পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে সুদ প্লাস আসল এই দুটো যদি আমরা করি, তাহলে এর মানটা কত হবে, পি প্লাস আই, অর্থাৎ পি প্লাস পি আর বাই 100, অর্থাৎ পি কমন নিলে 1 প্লাস আর বাই, তাহলে এটা দেখা গেল প্রথম বছরের। আবার একইভাবে দ্বিতীয় বছরে যদি যাই আমরা চক্রবৃদ্ধি সুদ নিয়ে, এবার আমরা চক্রবৃদ্ধি সুদ নিয়ে যাচ্ছি, তাহলে এখানে পাল্টে যাচ্ছে, রেট অফ ইন্টারেস্টটা কিন্তু পাল্টাচ্ছে না, এবার পাল্টে কি যাচ্ছে, এই যে আমরা এক্ষেত্রে যে প্রিন্সিপালটা আগের বার পেয়েছিলাম সেটা এবার পাল্টে গিয়ে যেটা আমাদের সুদ আর আসল হলো, সেটাই দ্বিতীয় বছরে গিয়ে n=2 এর জন্য আমাদের এখানটা আসলের পরিমাণটাই পাল্টে গেল, কি হয়ে গেল 1 প্লাস আর বাই 100। সুদের হার একই থাকছে। আবার এক বছরের জন্য হিসাব করা যাক কত হবে। তাহলে এক্ষেত্রে দেখো আই ড্যাশ ইন্টারেস্টের মান কত হবে, একইভাবে এই যে প্রিন্সিপালটা আমাদের কাছে আছে পি 1 প্লাস আর বাই 100, এবার এই পুরো জিনিসটাই কিন্তু আমার প্রিন্সিপাল, তাই না? এই পুরো জিনিসটাই আমাদের প্রিন্সিপাল ইন্টু 1 ইন্টু আর বাই, তাহলে পি 1 প্লাস আর বাই 100 ইন্টু আর বাই, তাহলে সুদ আসল। এবার এই সুদ আসলটা দ্বিতীয় বছরে শেষে কত হবে, যেটা প্রিন্সিপাল ছিল সেটা তো থাকবেই 1 প্লাস আর বাই 100 প্লাস ইন্টারেস্ট যেটা আই ড্যাশ, যেটা আমরা এখানে পেলাম, এইটা যেটা পেলাম সেটা এখানে লিখলাম। তাহলে
আমরা যদি এক্ষেত্রে ভ্যালুটা বসাই পি 1+r/100 প্লাস পি 1+r/100, আমরা আই এর মান, আই ড্যাশের মানটা এখানে বসালাম। কমন নিচ্ছি এই পার্টটা, 1+r/100 1+r/, তাহলে এক্ষেত্রে ভ্যালুটা কত আসছে, p + 1/r/100 স্কোয়ার। তাহলে এই যে n, আমাদের এখানে n এর মান দেখতে পাচ্ছি যখন 2 আসছে, তাহলে এক্ষেত্রে এখানে স্কোয়ার হচ্ছে। তাহলে এই জিনিসটাই যদি আমরা করতে থাকি, তাহলে ফর n ইয়ার্স এর জন্য যদি দেখি, তখন কিন্তু আমাদের এই যে ভ্যালুটা, তার নাম আমরা যদি দিই a ডবল ড্যাশ আফটার n ইয়ার, সেটাকে আমরা কিন্তু সহজে লিখতে পারি 1+r/100 টু দি পাওয়ার n। তাহলে সববৃদ্ধি মূল অর্থাৎ প্রিন্সিপাল আর ইন্টারেস্ট এই প্রসেসটা যদি আমরা চালিয়ে যাই আরো একবার দুবার করে, তাহলে সহজেই আমরা এরকম একটা জায়গাতে চলে আসবো যেটা সববৃদ্ধি মূল বা আমাদের এটা বলে দেবে যে n বছর পরে এই চক্রবৃদ্ধি হার বা r% বাৎসরিক সুদের হারে, যদি এটাকে চক্রবৃদ্ধি সুদ হিসেবে আমরা ধরি, যখন সুদ আর আসলটা মিলে পরের বছরের মূলধন তৈরি হচ্ছে, তাহলে n বছর পরে আমরা টোটাল সববৃদ্ধি মূলে সুদ আর আসলে কত টাকা পাবো, কারেক্ট? সেইটাই আমরা তাহলে দেখলাম, ইজিলি আমরা এখান থেকে পেলাম। তাহলে এটা যদি ফর্মুলা যেটা আমরা এখনই পেলাম, সেটাকে যদি আমরা সামারি করে সংক্ষিপ্তসার করে লিখে ফেলি, সেটা কি বলতে পারি, যদি আসল p টাকা হয়, বার্ষিক যদি সুদের শতকরা হার r হয়, এবং n বছরের সময়সীমা থাকে, যেখানে আমরা ধরে নিচ্ছি যে প্রতি 1 বছর শেষে সুদ দেওয়া, তাই জন্য 1 বছর শেষে যে সুদের পরিমাণ সেটাই কিন্তু অ্যাড হচ্ছে। তাহলে যদি সববৃদ্ধি মূল a হয়, তাহলে এর মান এখনই দেখলাম এই ফর্মুলা অনুযায়ী p × 1+r/100 টু দি পাওয়ার n। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু সুদ 1 বছর অন্তর দেওয়া হয়, কিন্তু কারণ যদি আমরা আরো বেশি সুদ দিতে শুরু করি 3 মাস পর পর, তাহলে তো আমাদের প্রতি 3 মাস পর পর আমাদের প্রিন্সিপাল অর্থাৎ সববৃদ্ধি মূলটাই তো আবার প্রিন্সিপাল হয়ে যায়, সেটা পাল্টে যাবে, তখন আমার হিসাবটা একটু আলাদা হবে। সেটাও আমরা দেখবো, চিন্তার কিছু নেই, আমরা আস্তে আস্তে যাচ্ছি যাতে আমরা ঠিক ধাপে ধাপে ওই জায়গাটায় পৌঁছাবো। সোজা কথা হচ্ছে, এখন আমরা ধরে নিচ্ছি প্রতি 1 বছরে সুদ দেওয়া হচ্ছে, এবং যখনই সুদটা ক্যালকুলেট হচ্ছে, সেই সময় আসল আর সুদ মিলে একটা নতুন যে সুদাসলটা, সেটাই আবার নতুন পরের বছরের জন্য প্রিন্সিপাল বা আসল হিসেবে কাজ করছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখে নিলাম যে এই ফর্মুলা, এবং তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে, যেটা সুদাসল হয়েছে তার থেকে যদি আমাদের আসলটা বাদ দিই, তাহলে আমরা পাবো যে কতটা পার্সেন্ট হচ্ছে সুদের পরিমাণ। এই ফর্মুলার উপর বেস করে একটা অঙ্ক আমরা সলভ করে নিই, যাতে আমাদের যে লার্নিংটা ঠিক দিকে যাচ্ছে কিনা, ঠিকঠাক শিখছে কিনা বুঝে নিতে পারি। দেখো কি বলেছে বন্ধুরা, 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 408 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে কি কি ভ্যালু দেওয়া আছে, দেখো প্রিন্সিপালের ভ্যালুটা 5,000 টাকা বলে দিয়েছে, ফর্মুলা বেসড কোশ্চেন বুঝতেই পারছো। আচ্ছা, n বলে দিয়েছে, 2 বছর ধরে এই চক্রবৃদ্ধি সুদ হয়েছে। বার্ষিক সুদের হার আমরা ধরছি, এটা যেহেতু জানা নেই, r% ধরে নিচ্ছি। তাহলে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 408 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তাহলে এক্ষেত্রে আমরা ক্যালকুলেট করছি সববৃদ্ধি মূল 2 বছর পরে, সেটা কত হবে, ফর্মুলা 1 প্লাস, আমরা জানি এটা হচ্ছে ফর্মুলা, কারেক্ট? তাহলে এই ফর্মুলাতে যদি আমরা বসাই 5,000 1+r/100, বার্ষিক সুদের হার আমাকে জানতে চেয়েছে, তাই না? দেখো তাহলে এই সববৃদ্ধি মূল 1+r/100 টু দি পাওয়ার, তাহলে এক্ষেত্রে আবার প্রশ্নানুসারে দেখো প্রশ্নে বলে দিয়েছে যে 5,000 টাকা রেখে 408 টাকা আমরা সুদ পেয়েছি, চক্রবৃদ্ধি সুদ। তাহলে সুদাসল সববৃদ্ধি প্রশ্নানুসারে সববৃদ্ধি মূল হচ্ছে 5,000 + 5408। সুতরাং আমরা কি বলতে পারি, এই যে 5,000, এই 1 নম্বর থেকে যে ইকুয়েশনটা আমরা পেয়েছি 1+r/100 স্কোয়ার ইকুয়াল টু 540, বা 1+r/100 স্কোয়ার ইকুয়াল টু 5408/5000, বা 1+r/100 স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে যদি আমরা দেখো 8 দিয়ে যদি ক্যান্সেল আউট করি, তাহলে আমরা কত ভ্যালু পাচ্ছি, 625। তাহলে আমরা ক্যান্সেল আউট করলাম, 1+r/100 স্কোয়ার ইজ ইকুয়াল টু, দিস ইজ নাথিং বাট 26/25 স্কোয়ার। এতটা পর্যন্ত একটুখানি তোমরা চেক করে নাও আমরা কিভাবে এটা হিসাবটা করছি।
বা 1 + r/100 is equal to 26/25 বা r/100 is equal to 26/25 -1 বা r/100 এর মান 20। সুতরাং r এর মান কত হচ্ছে 100/25 is equal to 4। তাহলে এটা পুরোটাই ক্যালকুলেশন। তাহলে আমাদের এক্ষেত্রে দুটো খুব সিম্পল স্টেপে পেয়ে গেলাম। প্রথমে আমরা এইখান থেকে বার করে নিলাম সব বৃদ্ধিমূল কত হয়েছে, স্টেপ 1। তারপরে আমরা প্রশ্নানুসারে S2 টা বার করলাম। এবার তারপরে আমরা ফর্মুলায় প্রয়োগ করলাম। তাহলে তিনটে স্টেপ এখানে মেন স্টেপ আছে। তারপরে তো ক্যালকুলেশন। তাহলে আমাদের বার্ষিক সুদের হার কত, এটা প্রশ্ন ছিল। তাহলে আমরা আনসার লিখতে পারি বার্ষিক সুদের হার 4%। তাহলে বার্ষিক সুদের হার 4%, এটা আমাদের কাছে জানতে চাইছে। তাহলে আমরা ফার্স্ট প্রবলেমটা আজকে করলাম। ফর্মুলা বেসড, এক্ষেত্রে প্রবলেম গুলো মেনলি ফর্মুলা বেসড হবে, কিন্তু ফর্মুলায় আমাদের অ্যাপ্লাই করতে হবে যেভাবে আমরা প্রিন্সিপালটা বার করছি এবং আমাদের মাথায় রাখতে হবে কোন ভ্যালুটা কোথায় প্রুভ করছে। সেকেন্ড প্রবলেমটা আমরা আজকে দেখি। কোন মূলধন r% চক্রবৃদ্ধি হার সুদে 8 বছরে দ্বিগুণ, একই যদি সুদের হার থাকে কত বছরে সেটা মূলধনের 4 গুণ হয়। তাহলে মূলধন ধরা যাক আমরা টাকা হিসাবে ভাব। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে ফার্স্ট পার্টটা নিয়ে কাজ করি। সেখানে বলে দিয়েছে যে মূলধন r% চক্রবৃদ্ধি হার সুদে 8 বছরে দ্বিগুণ, কোন মূলধন দ্বিগুণ হয়, কোন মূলধন দ্বিগুণ হয়। এবং তাহলে আমরা এক্ষেত্রে ফর্মুলা যদি অ্যাপ্লাই করি যে মূলধন ডাবল হয়ে যাচ্ছে, মানেটা কি, অর্থাৎ তার সুদাসল ডাবল হয়ে গেছে। তাহলে আমরা এটা বলতে পারি, ফর্মুলাটা কি আমরা জানি যে সববৃদ্ধি মূলের ফর্মুলাটা একবার লিখে নিই, 1 + r/100। এবার মূলধন r% সুদে 8 বছরে দ্বিগুণ হয়। দেখো এখানে সবকটা টার্ম আমরা লিখলাম যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। কি কি টার্ম আছে, এই ক্যাপিটালটা মূলধন r% সুদে 8 বছরে ডাবল হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, এক্ষেত্রে ডাবল হয়ে গেছে সববৃদ্ধি মূলে। তাহলে সেক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি 2p is equal to, দ্বিগুণ হয়েছে, ছিল কত, p1 + r/100 to the power 8 বা 1 + r100 to the power 8, এটার মানটা 2। এটা আমাদের 1 নম্বর সমীকরণ আমরা পেলাম। এটা কাজে কিভাবে লাগাবো সেটা আমরা দেখবো। এবার বার করতে কি হবে, দেখো একই হার সুদে কত বছরে সেটা মূলধনের 4 গুণ হবে, কত বছরে সেটা মূলধনের 4 গুণ হবে, মূলধনের 4 গুণ। ধরি টি বছরে মূলধনের 4 গুণ। তাহলে 4 গুণ হওয়া মানে কি রকম হবে, তখন দেখো 4p, p1 প্লাস রেট অফ ইন্টারেস্টে কোনো চেঞ্জ নেই, খালি পাল্টে যাচ্ছে এখানে টি বছরে এটা হচ্ছে, বা ও ইজ ইকুয়াল টু 1 + r/100 to the power p বা 2 স্কয়ার is equal to 1 + r/100 to the power p। এখানে দেখো একটা ইন্টারেস্টিং পার্ট, এই যে 2, এই যে 2টা আছে এখানে, এক নম্বর যে সমীকরণটা আমরা পেয়েছি সেখান থেকে লিখতে পারি আমরা, এক্ষেত্রে এই যেটা আমরা এখানে পেয়েছি সেখান থেকে আমরা কি লিখতে পারি, 2 এর মানে যদি সাবস্টিটিউট করি 1 + r/100, এইটা ছিল 1 + r/100 বা 1 + r/100 টু দি পাওয়ার। তাহলে এটা আমরা কোথা থেকে পেলাম, 1 নম্বর থেকে কিন্তু এটা আমরা সাবস্টিটিউট করলাম 1 নম্বর সমীকরণটা থেকে, 1 নম্বরের যে সমীকরণটা আছে। তাহলে এক্ষেত্রে 16 is equal to 1 + r/100। এবার আমরা যদি উভয় পক্ষে তুলনা করে কি পাবো, দেখো এখানে এই যে বেসটা সেম, তাহলে পাওয়ারটা কম্পেয়ার করলে পাবো t = 16। তাহলে এখানে সময়টাই জানতে চেয়েছে যে কত বছরে সেটা মূলধনের 4 গুণ হবে, অর্থাৎ সুতরাং 16 বছরে। তাহলে নির্ণয় সময়টা কত হলো আমাদের, 16 বছর, মূলধন 4 গুণ। তাহলে এটা আমরা একটা আনসার পেয়ে গেলাম। ওকে, দরকার হলে আরেকবার রিভিউ করে দেখ, প্লেব্যাক করে পজ করে দেখ। তাহলে এখানে আমরা কিন্তু ফর্মুলার প্রয়োগ ঘটাচ্ছি, যেটা চক্রবৃদ্ধি হার সুদে খুব দরকার যে আমরা ফর্মুলার অ্যাপ্লিকেশনটা করতে পারছি কিনা। কেন ফর্মুলাটা ইউজ করছি সেটা আমরা জানি, কারণ খুব ক্লিয়ারলি চক্রবৃদ্ধি হার সুদে বলে দিয়েছে। মাথায় রাখতে হবে কখনো যদি সরল সুদ বলে বা কখনো চক্রবৃদ্ধি হার সুদ বলে, সেই মতো কিন্তু আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। দেখি আরেকটা প্রবলেম সলভ করা যায়। এখানে আরেকটা প্রবলেম বলছে, আমিনুর ব্যাংক থেকে 64,000 টাকা ধার নেয়, যদি বার্ষিক সুদের হার 1 টাকায়, তাহলে দেখো সুদের হার নিয়ে বলে দিয়েছে 1 টাকায় 2.5 পয়সা। সুতরাং 100 টাকায় 2.5 × 100 পয়সা, যেটা 2.5 টাকা, আড়াই টাকা। তাহলে সুদের হার থেকে আমরা এইটুকু বলতে পারি যে
যে টাকাটা সুদ নিয়েছে তার বার্ষিক সুদের হার 2.5 টাকা, তার যে সুদের হারে তাহলে 2.5 রুপিস সে সুদ পেয়েছে। তাহলে 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে আমরা এক্ষেত্রে কি কি দেখবো? 64,000 আমাদের বলে দিয়েছে, যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে। বার্ষিক সুদের হার 2.5 রুপিস, এটাও বলে দিয়েছে, এবং 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের সুদের হার এক্ষেত্রে আমরা লিখতে পারি 2.5% সুদের হার, বা এটাকে আমরা বলতে পারি 5/2%। ওকে, টাইম পিরিয়ড এন, কত বছর ধরে চলেছে এই ব্যাপারটা? 2 বছর ধরে চলেছে, তাই তো? 2 বছর, এখানে এন এর ভ্যালু 2 দিয়েছে। তো চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে দেখি যে এটার চক্রবৃদ্ধি কতটা সুদ হয়েছে, 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে আমরা আগে সুদ আর আসল পরিমাণটা বার করার চেষ্টা করি। তাহলে সববৃদ্ধি মূল যে ফর্মুলাটা কি, পি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এক্ষেত্রে 64,000 1 প্লাস 5/2 ইন্টু 1/100 স্কোয়ার। তাহলে এক্ষেত্রে ভ্যালুটা আমরা বার করি, 64,000 ইন্টু 205/200 স্কোয়ার। 64,000 ইন্টু 41 ইন্টু 41 বাই 40 ইন্টু 40। ক্লিয়ার? তাহলে এই জায়গাটায় আমরা পৌঁছলাম। ক্যালকুলেশন পার্টটা তোমাদের একটু মন দিয়ে করতে হবে, কারণ ফর্মুলার পরে ক্যালকুলেশন একটা ইম্পর্টেন্ট পার্ট এখানে হয়েই যায়। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের 40 হিয়ার, তাহলে ফাইনালি আনসারটা দাঁড়াচ্ছে 40 ইন্টু 41 ইন্টু 41। তাহলে এক্ষেত্রে আমরা একটা চেষ্টা করি, দেখো 41 আর 41 যদি তোমরা মাল্টিপ্লাই করো 1 8 16 ইন্টু 4, তাহলে এক্ষেত্রে আমরা দেখছি 6 7 2 4 0। আমরা মাল্টিপ্লাই করলাম 41 ইন্টু 41 1 8 16 ইন্টু 4 4। তাহলে এটা হলো সববৃদ্ধির মোট। তাহলে এখানে প্রশ্নে কি জানতে চেয়েছি? চক্রবৃদ্ধির সুদ, সুতরাং সুদের পরিমাণ কত হয়? এ মাইনাস পি, অর্থাৎ সুদাসল যেটা হয়েছে 67,240 মাইনাস প্রিন্সিপাল 64,000 3240। নির্ণেয় সুদের পরিমাণ 3240 টাকা, সুদের পরিমাণ। তাহলে এক্ষেত্রে কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে যে কি জানতে চেয়েছে। আমরা অ্যান্সার লিখে দিলাম, ধরো তুমি অ্যান্সারটা লিখে দিয়ে চলে আসলে, এটা কিন্তু জানতে চাইনি, জানতে চেয়েছে সুদের পরিমাণ কত। তাই এই প্রশ্নটা ভালো করে পড়বে, কারণ তোমরা কিন্তু জানো, সব তোমরা জানো, উত্তরটা পর্যন্ত পৌঁছাতে হবে। একটু মাথা ঠান্ডা করে প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু আমরা পৌঁছাতে পারবো। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা যদি দেখি যে এখানে স্টেপটা সুদের হার বার করলাম স্টেপ 1, তারপরে ফর্মুলা তৈরির জন্য যা যা লাগে আমরা পি আর এন এই ভ্যালুগুলো বার করলাম। তারপরে আমরা কি করলাম, থার্ড স্টেপে গিয়ে আমরা ক্যালকুলেশন করলাম। দেখো এখানে আমরা ক্যালকুলেশন করলাম স্টেপ 3 তে গিয়ে, এটা বার করলাম যে টোটাল সববৃদ্ধিমূল কত, কিন্তু প্রশ্ন দিয়েছিল সুদের পরিমাণ। তাহলে স্টেপ 4 গিয়ে আমরা কিন্তু আবার সুদের পরিমাণটা বার করার জন্য এই প্রিন্সিপাল মূলধন থেকে ওটাকে বাদ দিলাম। তাহলে এই 4টে স্টেপে আমরা কিন্তু প্রবলেমটা সলভ করলাম। একটুখানি রিভিউ করে দেখ, এই স্টেপ গুলো কিন্তু আমাদের জাম্প করলে চলবে না, এবং দেখাতে হবে কিভাবে আমরা করছি। পরের প্রবলেমে চলে যাই। আমি চেষ্টা করছি কম সময়ে যত বেশি সম্ভব প্রবলেম একসাথে করা যায়। আরো প্রবলেম করার আছে, তো আমরা টু স্টার্ট উইথ এই প্রবলেম গুলো দিয়ে শুরু করছি। আচ্ছা, এখন দেখো, ওকে, বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 620 টাকা, তবে ওই টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিই বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর 620 টাকা। অর্থাৎ তাহলে আমরা ধরি টাকার পরিমাপ, ধরে যাক আমরা ধরছি মূলধনটা পি টাকা। তাহলে দেখো এখানে আর কত পার্সেন্ট, 10% বলে দিয়েছে, এন 3 বছর ধরে রাখা হয়েছে, তাই তো? তাহলে আমরা এখান থেকে যদি বার করতে চাই, যে প্রথমে আমরা দেখি চক্রবৃদ্ধি সুদটা আগে বার করি, তারপরে আমরা এখানে দুটো ধরনের প্রবলেম মিক্স করেছে রাখেন। এখানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ দুটোই বার করতে হবে 3 বছর ওই টাকার, কারণ তাদের ডিফারেন্সটা বলে দিয়েছে, এদের অন্তরটা 620 টাকা। তাহলে এইটা যখন আমরা একটা সমীকরণে ব্যবহার করতে চাইবো, তখন তাদের চক্রবৃদ্ধি সুদ আলাদা করে বার করতে হবে, সরল সুদটাও বার করতে হবে, তারপরে এই সমীকরণটা আমরা তৈরি করতে পারবো। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ এই কনসেপ্টটা বার করি যে এইটার চক্রবৃদ্ধি সুদটা কত হবে। তো চক্রবৃদ্ধি সুদটা বার করতে গেলে সেটা যদি আমরা আই বলি, তাহলে
এক্ষেত্রে কি হবে এ মাইনাস পি। এখন সুদাসলটা বার করব কিভাবে? সুদাসল বার করতে গেলে আমাদের যেটা করতে হবে দেখো পি 1 প্লাস আর বাই 100 কিউব মাইনাস পি, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা দেখছি পি এবং এই ভ্যালুটা 11 বাই এখানে 11/10 তার কিউব মাইনাস পি। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু এই সুদের হারটা সুদটা বার করছি অ্যাবসলিউট ভ্যালুটা যে কত টাকা এক্ষেত্রে হচ্ছে পি। তাহলে এক্ষেত্রে দেখো আমরা যদি এটার ক্যালকুলেশন করি এই ভ্যালুটা, তাহলে এক্ষেত্রে কত আসছে 11 কিউব। তাহলে 11 কিউব যদি তোমাদের এখানে না জানা থাকে তোমরা এমন করে বার করে নিতে পারো। 11 স্কোয়ার মানে কত? আমি ইয়ে করবো, তোমরা এই কিউবের ফর্মুলা গুলো একটু মনে রাখবো, তাহলে অনেকটা টাইম তোমাদের বাঁচবে। আর যদি না থাকে তাহলে 1 to 1 আবার 11 কে দিয়ে গুণ করছি, তাহলে 1331, তাহলে 1331 বাই 1000 মাইনাস পি। তাহলে এক্ষেত্রে পি যদি কমন নাও তুমি, তাহলে 1331 মাইনাস 1000 বাই 1, অর্থাৎ পি ইন্টু 331 বাই 1000। তাহলে আমরা চক্রবৃদ্ধি হার সুদে কতটা সুদ হয় সেটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা চলে যাচ্ছি সরল সুদে। সরল সুদের ক্ষেত্রে খুব সিম্পল, সুদের পরিমাণ পিটিআর বাই 100 আমরা জানি। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? সরল সুদের ক্ষেত্রে যদি আমরা আই ড্যাশ ধরি, তাহলে এক্ষেত্রে পি মূলধন, টি কত বছরের জন্য আছে দেখো 3 বছরের জন্য আছে, আর রেট অফ ইন্টারেস্ট 10/100। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি 3p/10, এটা 2 নম্বর। এবার প্রশ্নানুসারে বলে দিয়েছে যে আই মাইনাস আই ড্যাশ অর্থাৎ চক্রবৃদ্ধি হারে প্রাপ্ত সুদের মান আর সরল সুদে প্রাপ্ত হারের মান মধ্যে ডিফারেন্স হচ্ছে 620 বা পি ইন্টু 331 বাই 1000 মাইনাস 3p/10 is equal to 620 is equal to 620, p is equal to 620 into 1000 by 3120, p equal to 20। p এর মানটা বার করার জন্যই কিন্তু আমরা চেষ্টা করছিলাম। অর্থাৎ এই প্রশ্নটা যদি আমরা আরেকবার দেখি, প্রশ্নটা দেখো কি বলেছে, ওই টাকার পরিমাণ নির্ণয় করো, যাতে এই কন্ডিশনটা প্রুভ হবে যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স 620 টাকা। সুতরাং এক্ষেত্রে আমাদের আনসারটা সেভাবেই লিখতে হবে যে ওই টাকার পরিমাণ নির্ণয়, টাকার পরিমাণ কতটা টাকা লাগছে 20,000 এত টাকা। তাহলে 20,000 রুপিস এর জন্য এই যে কন্ডিশনটা দিয়েছে যেখানে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের ডিফারেন্স 620 টাকা হবে, সেটা ট্রু হবে। তাহলে নির্ণয় টাকার পরিমাণ হলো 20,000। দেখো এক্ষেত্রেও কিন্তু স্টেপ ওয়াইজ যদি আমরা ভাগ করি, আমরা প্রথমে একদম স্ট্রেট বার করেছি এখানে কি চক্রবৃদ্ধি সুদ বার করেছি, তারপরে আমরা স্টেপ 2তে সরল সুদ বার করেছি এবং প্রশ্নানুসারে যেটা বলেছে সেই কন্ডিশনটা ইউজ করেছি ডিফারেন্সটা। তাহলে এই 3টে স্টেপে কিন্তু আমরা এই পুরো প্রবলেমটা সলভ করেছি। ওকে, তাহলে একবার তোমরা ওয়াক থ্রু করে নিও স্টেপ 1, স্টেপ 2 এন্ড স্টেপ। ওকে, তাহলে পরের প্রবলেমে চলে যাই। এবার আমরা এবার প্রথম কনসেপ্টটা আমাদের কাছে তাহলে ক্লিয়ার হলো এতক্ষণ ধরে যেটা আমরা করার চেষ্টা করলাম, যে চক্রবৃদ্ধি হারে যে সুদ যেটা কম্পাউন্ডিং হচ্ছে তার বেসিক ফর্মুলাটা তার উপর কিছু অ্যাপ্লিকেশন আমরা করব। কিন্তু আমরা এবার কিছু জিনিস ধরে নিয়েছিলাম যে যখন চক্রবৃদ্ধি সুদটা ক্যালকুলেট হচ্ছে তখন প্রতি 1 বছর শেষে আমরা সুদটা পাচ্ছি। এবার যদি সেখানে কোনো পরিবর্তন আসে, ধরা যাক সুদের যে টাইম পিরিয়ড, ইন্টারেস্ট পিরিয়ডটা যদি বছরে একবারের বেশি হয়, অর্থাৎ এমন একটা কন্ডিশন হলো যখন হয়তো 6 মাস অন্তর করে কেউ সুদ দিচ্ছে, তাহলে দেখো বছরে 2 বার সুদ পাওয়া যাবে। কেউ 4 মাস অন্তর দিলে 3 বার, 3 মাস অন্তর দিলে 4 বার, 1 মাস অন্তর দিলে 12 বার। তাহলে কত দিন পরে করলে একই বছরে 12 মাস পরে করলে একবারই বছরে সুদ পাওয়া যায়। কিন্তু কেউ যদি 6 মাস পরে করে তাহলে প্রতি 6 মাস পরে কিন্তু আমাদের ক্যালকুলেশন পাল্টে যাবে, কারণ প্রতি 6 মাসে একটা সুদ নতুন পাওয়া যাবে। এবার ওই সুদ এবং আসল মিলিয়ে তারপরের 6 মাসের সুদ কিন্তু ক্যালকুলেট হবে। এটা একটা ট্রিক। কোনো প্রবলেমে যদি এরকম বলে দেয় যে বছরে একবারের বেশি সুদ পাওয়া যায়, তখন কি হবে আমরা একটু দেখে নিই কি চেঞ্জ হবে আমাদের এই ক্যালকুলেশন। যদি আসল দেখো পি টাকা হয়, সুদ করা সুদের আর হয়, এবং আমাদের যে সময়টা এন থাকে, এবং যদি এ হয় আমাদের সুদাসলের ক্ষেত্রে একটাই ডিফারেন্স হবে আমাদের যে আগের ফর্মুলা আমরা দেখেছিলাম, যে এখানে যা ফর্মুলা রিমেন সেম, তাহলে এক্ষেত্রে একটা ফ্যাক্টর দিয়ে আমাদের যেখানে আর যে ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে ডিভাইড করছি এবং টাইমকে মাল্টিপ্লাই করছি,
তাহলে 6 মাস অন্তর যদি সুদ হয়, দেখো 6 মাস অন্তর সুদ হলে এম এর মান 2, তখন এটা দেখো ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, ধরো দেখ বছরে 2 বার সুদ পাওয়া যায় প্রতি 6 মাস অন্তর, তাহলে ফর্মুলাটা তখন হয়ে যাবে, এখানে দেখো একটা আমরা 2 অ্যাড করেছি, এখানে একটা 2, এইটা হলো চেঞ্জ। তাহলে একইভাবে 3 মাস অন্তর যদি আমরা 3 মাস পরে পরে যদি আমরা সুদ পাই, দেখো তাহলে আমরা 3 মাস অন্তর যদি সুদ পাই, 3 মাস মানে কি, তাহলে এই ফ্যাক্টরটা আমাদের বার করতে হচ্ছে, তাই না? তাহলে তখন 4, তাহলে এম এর মান হয়ে যাচ্ছে 4। তাহলে কত মাস পরে পরে সুদ পাচ্ছি 12 দিয়ে সেটাকে ভাগ করলে আমরা বুঝতে পারবো যে 1 বছরে কতবার সুদ পেয়েছি। 3 মাস অন্তর মানে 1 বছরে কতবার সুদ পেয়েছি, প্রতি 3 মাসে একবার করে পেয়েছি, তাহলে 1 বছরে টোটাল 4 বার পেয়েছি, তাহলে এম এর মান তখন হচ্ছে 4। তখন ফর্মুলাতে এখানে একটা 4 আর এখানে একটা এক হচ্ছে, ঠিক আছে? তাহলে এই ফর্মুলাটা আমাদের খেয়াল রাখবো, আমরা পরে দেখি যে এই ফর্মুলাটার উপর বেস করে এই যে ফর্মুলাটা আছে কি প্রবলেম আসতে পারে। দেখো 8,000 টাকার বার্ষিক 10% হার চক্রবৃদ্ধি সুদে 1.5 ইয়ারের চক্রবৃদ্ধি সুদ এবং সবৃদ্ধি মূল কত হবে যদি সুদ 6 মাস অন্তর দেওয়া হয়। একদম ফর্মুলায় বসিয়ে আমরা এই প্রবলেমটা করব। তাহলে চক্রবৃদ্ধি সুদ, তাহলে এক্ষেত্রে আমরা যদি এখানে লিখতে শুরু করি, 8,000 টাকা বলে দিয়েছে, ভেরি ক্লিয়ার। আর এর মান কত, দেখো আর এর মানটাও কিন্তু এখানে বলে দিয়েছে 10, এন কত বছরের জন্য 1.5 ইয়ার, এটাও বলে দিয়েছে। এক্ষেত্রে সুদ 6 মাস অন্তর দেওয়া হয়, সুদ 6 মাস অন্তর দেওয়া হয়। তাহলে আমরা কি দেখলাম, এম এর মানটা কত হবে 12/6 মানে 2, কারণ বছরে আমরা কবার সুদ পাচ্ছি, তাহলে সেই অনুযায়ী সবৃদ্ধিমূল পাওয়ার যে ফর্মুলাটা সেটা কিভাবে চেঞ্জ হয় আমরা দেখেছি। ফর্মুলাটা চেঞ্জ যেটা হয় যে পি 1 প্লাস আর বাই এম ইন্টু 100, এখানে এন ইন্টু এম। আমরা একবার দেখিয়ে দিই ফর্মুলাটা, দেখো পি ইন্টু 1 প্লাস আর বাই এম ইন্টু 100 এন ইন্টু এন, এই ফর্মুলাটাই আমরা কিন্তু এখানে মেনশন করলাম। তাহলে এক্ষেত্রে আমরা যদি এখানে ভ্যালুগুলোকে পুট করি, 8,000 1 প্লাস 10/2 ইন্টু 100, এন এর মান 3/2 ইন্টু এম ইজ 2। দেখো এইটা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা একটু দেখো, শুধু ভ্যালু গুলো বসিয়েছি কিন্তু এই সব কটা ভ্যালু আমরা এখানে লিখে নিয়েছি। এই যে ভ্যালু গুলো এখানে আমরা লিখেছি সেই ভ্যালু গুলোকে আমরা, আর এই এমআই ভ্যালু এখানে আমরা ফর্মুলায় অ্যাপ্লাই করলাম, 210/200 ইকুয়াল টু, দেখো এতটা পর্যন্ত আমাদের ক্লিয়ার হচ্ছে কিনা সেটা আমরা একবার দেখি, তারপর আমরা পরের স্টেপে যাবো। তাহলে 21/20 21/20 21 তাহলে এক্ষেত্রে দেখো আমরা এই জায়গাটা পর্যন্ত পৌঁছালাম। তাহলে তোমরা খুব বুঝতে পারছো যে ইটস ক্যান্সেল আউট, কারণ এখানে আমাদের ক্ষেত্রে এখানে 20 20 20, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এখানে। তাহলে 21 × 21 × 20, তাহলে 21 কিউব ইজ বেসিক্যালি দ্য আনসার। তো তোমাদের যদি এটা ক্লিয়ার না হয় একবার একটু তোমরা দেখে নিও কিভাবে আমরা এই মাল্টিপ্লিকেশনটায় পৌঁছাচ্ছি, 21 × 21 × 21 এটাতে পৌঁছাচ্ছি। এবার এর যদি তোমাদের কিউবের ভ্যালুটা মনে, আমি আশা করবো তোমাদের মনে আছে, যদি না মনে থাকে তাহলে ইউ অনলি হ্যাভ অপশন টু মাল্টিপ্লাই। আমি তাও তোমাদের জন্য করছি যদি কারোর মনে না থেকে থাকে, সো দ্যাট তোমরা এটা দেখতে পারো। 441 21 এই স্কোয়ার আর কিউবের ফর্মুলা গুলো না একটু তোমরা মনে রাখার চেষ্টা করবো, না হলে তোমাদের কিন্তু এইভাবে ম্যানুয়াল ওয়েতে বার করতে হবে, হুইচ উইল টেক আ লট অফ টাইম। হয়তো তোমরা এভাবে করছো, কারণ আমাদের ফাস্টার ম্যাথ ক্যালকুলেশনেরও একটা সেশন থাকবে, সেখানে তোমরা দেখো যে কিভাবে আমরা স্কোয়ার কিউব গুলো ভ্যালুগুলো ইজিলি বার করতে পারি, কিছু স্পেশাল নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন কিভাবে ইজিলি করতে পারি, তাহলে তোমাদের এটা ইজিলি তোমরা করতে পারবে। তো ইট কামস টু 9261। তাহলে এই ক্ষেত্রে দুটো জিনিস জানতে চেয়েছিল, সববৃদ্ধিমূল কত, সুদ এবং সববৃদ্ধিমূল কত হবে। তাহলে সববৃদ্ধিমূল 9261 টাকা, তাহলে সুদ 9261 মাইনাস 8,000 টাকা, মানে 1261 রুপি। তাহলে এক্ষেত্রে আমরা দুটো জিনিস পেলাম, সববৃদ্ধিমূল কত হবে আর সুদ কত হবে সেটা কিন্তু আমাদের এখান থেকে বার করা। তাহলে আমরা স্টেপ ওয়াইজ যদি দেখি, এটা খুব ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা বুঝতে পারা যে 6 মাস অন্তর, এখানে পুরো কোশ্চেনটাই দেওয়া হয়েছে যে 6 মাস অন্তরের কনসেপ্টটা টেস্ট করার জন্য। তাহলে এটা যদি আমরা বুঝতে পারি এবং এই ফর্মুলার অ্যাপ্লিকেশনটা করতে পারি, হাফ ইন দ্য ব্যাটল ডান। তারপরে পার্টটা থাকছে, কারণ আমাদের এই ক্যালকুলেশনটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেই ক্যালকুলেশনটা ইজিয়ার হবে যদি কিছু জিনিসের স্কোয়ার আর কিউব আমরা সহজে মনে রাখি, এবং আনসারটাই কিন্তু ঠিক মতো বার করে আমাদের দিতে হবে, না হলে আমাদের স্টেপ 4 ইজ দ্য আনসার ভেরি ক্রিটিক্যাল। যদি তুমি শুধু লিখে দাও আনসার 9261, তো ইট ইজ নট আ কারেক্ট আনসার না, দুটো জিনিসই বলতে হবে, সববৃদ্ধিমূল কত
তার সুদের পরিমাণ কত? 1,261। এখানটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, ফিগারটা আমি আরেকবার লিখে দিচ্ছি, 1,261। তাহলে আরেকবার রিভিউ করো কিভাবে স্টেপ গুলো যদি আমরা এই প্রবলেমটা সলভ করছি। এবার পরে একটা কনসেপ্টে চলে যাই। আরেকটা কনসেপ্ট তোমাদেরকে জানতে চাইতে পারে যে ধরো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে সুদের হারটা প্রথম বছরে আর দ্বিতীয় বছরেও আর তৃতীয় বছরেও আর, কিন্তু যদি এটা পাল্টে যায়, অর্থাৎ প্রথম বছরে R1, তার পরের বছরে R2, তার পরের বছরে R3 হয়, তাহলে ফর্মুলাটা চেঞ্জ যেটা হয় যে বেসিক ফর্মুলা রিমেন্স সেম, কিন্তু প্রত্যেক বছরের জন্য এই কম্পোনেন্ট গুলো অ্যাড হতে থাকে। ঠিক আছে, তাহলে সুদ আসল এ হলে আমরা এইভাবে 3টে দিয়ে বার করব। তাহলে এর উপর একটু প্রবলেম দেখি যে এর উপর বেস করে কিরকম প্রবলেম আসতে পারে। যদি প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 4%, 5% ও 6% হয়, তাহলে এক ব্যক্তি 25,000 টাকা বিনিয়োগ করে 3 বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবেন? একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রবলেম, যেখানে শুধুমাত্র ফর্মুলা ইউজ করে এই কাজটা করা যাবে। তো আমরা আগে এখানে দেখে নিই, যেখানে পি এর মান কত? 25,000 টাকা। ঠিক আছে, এবার আর কি কি মান এখানে দিয়ে দিয়েছে? 3 বছর ধরে চলছে এবং প্রতি বছরের ক্ষেত্রে দেখো R1 বলেছে 4%, R2 5%, R3 6%, তাই তো? তাহলে একই নয় প্রতি বছর। তাহলে এক্ষেত্রে ফর্মুলাটা আমরা কি দেখেছি? সুদ আসল, সুদ প্লাস আসল, মানে সমবৃদ্ধি মূলের যে ফর্মুলাটা, সেটা আমরা এক্ষেত্রে কি দেখেছিলাম? P ইন্টু 1 প্লাস R1 বাই 100, 1 প্লাস R2 বাই 100, 1 প্লাস R3 বাই 100। তাহলে এক্ষেত্রে আমাদের কাছে কিন্তু এই প্রত্যেকটা ভ্যালু দেখো দেওয়া আছে। 25,000 এটা দেওয়া আছে, 1 প্লাস 4 বাই 100, 1 প্লাস 5 বাই 100, 1 প্লাস 6 বাই 100। তাহলে এক্ষেত্রে 25,000 ইন্টু 104 বাই 100, 105 বাই 100, 106 বাই 100, তাহলে 25,000 কিন্তু এই প্রত্যেকটার জন্য আমাদের কাছে যে ভ্যালুগুলো আসবে, এটা আমরা একটু সিম্পলিফাই করে নিতে পারি, তাহলে আমাদের ক্ষেত্রে ফাইনাল রেজাল্টটা একটু ছোট হবে। তো আমরা সেটাই দেখবো এক্ষেত্রে কি করা যায়, যে 25,000 এর সাথে আমাদের প্রোডাক্ট করে দেখো কি যাবা বলেছে যে 3 বছরের সুদে আর আসলে কত টাকা উনি পাবে। তাহলে আমরা দেখি এটাকে একটু সিম্পলিফাই কিভাবে করা যায়। তো এক্ষেত্রে দেখো 104 and 100 আছে, তাহলে এক্ষেত্রে আমরা খুব ইজিলি 26/25 লিখলাম। পরেরটায় আমরা লিখতে পারি 21/20, 53/50। এক্ষেত্রে যদি আমরা ক্যান্সেলিং করি 50 দিয়ে 25 দিয়ে 1000, আবার 15 and 20 তে 1000, তাহলে বেসিক্যালি আনসার ইজ 26 ইন্টু 21 ইন্টু 53। তাহলে এইটা আমাদের আনসার, যেটা আমাদের বার করতে হবে। তো এইগুলোতে একটু ক্যালকুলেশন ডিপেন্ডেন্সি থাকতে পারে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ধরা যাক আমরা ক্যালকুলেশনটা যদি দেখি, এখানে 26, 21 আমরা মাল্টিপ্লাই করছি 6546, তার সাথে আমরা 53 মাল্টিপ্লাই করছি। আমরা ক্রস মাল্টিপ্লিকেশনের যে রুল একটা শিখিয়েছিলাম, সেই ভিডিওটা পারলে একটু দেখো। আর না হলে যদি তোমরা স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে মাল্টিপ্লাই করতে চাও, তোমরা যেভাবে করবে আই এম ফাইন উইথ দ্যাট। তো আমি তোমাদের মতো করেই করছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে এক্ষেত্রে দেখো আমরা একবার দেখে নিই, 26 কে 21 দিয়ে মাল্টিপ্লাই করছি 6, প্রথমে আমরা এটা মাল্টিপ্লাই করলাম 26 আর 21 কে, তারপরে 53 দিয়ে মাল্টিপ্লাই করছি, প্রথমে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 8, 3, 9, 8। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের যে ক্যালকুলেশনটা করছি আমরা, এক্ষেত্রে এখানে আমাদের কি বার করতে পেরেছে? সুদে আসলে তিনি কত টাকা পাবেন। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা মেন বার করতে হবে সেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে সেটা আমরা এখন বার করলাম যে 28938। তাহলে সুদে আসলে প্রাপ্য টাকার পরিমাণ 28938 টাকা। তাহলে এটা আমরা পেলাম ফাইনাল আনসার। ওকে, তাহলে এই প্রবলেমটা আমরা ওই টেকনিক, একটা থার্ড টেকনিক ইউজ করলাম। সেক্ষেত্রে আমরা প্রাপ্য টাকার পরিমাণটাও বুঝতে পারলাম যে 28938 টাকা আমাদের প্রাপ্য পরিমাণ। তাই এক্ষেত্রে এই আনসারটা আমরা 28938 টাকা যেটা পেলাম, সেটা কিভাবে পেলাম একটু তোমরা ভিডিওটা পজ করে আরেকবার দেখো, তাহলে বুঝতে পারবে যে এই আনসারটা আমরা কিভাবে। এবার তোমাদের জন্য রয়েছে কিছু প্রবলেম, তবে হ্যাঁ, তোমাদের এই প্রবলেম গুলো সলভ করে ডেফিনেটলি তোমরা আনসার জানাবে। তো একটা জিনিস তো এখনো বাকি রয়ে গেছে, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম তোমাদেরকে একটা প্রশ্ন করে, আমি বলেছিলাম যে শেষে গিয়ে আমরা যার আনসার খোঁজার চেষ্টা করবো। তোমাদেরকে দুটো অপশন দিয়েছিলাম আমরা, তোমরা 1000 টাকা নিয়ে নিতে পারো, বা 15 দিন ধরে যদি অপেক্ষা করো, তাহলে এই অ্যামাউন্টটা কত টাকা হতে পারে, যেখানে আমরা
এটা জানি যে এখানে একটু দেখি, আমরা তো এখন শিখেছি কম্পাউন্ডিং, তাহলে এক্ষেত্রে দেখো ডাবলস এভরিডে মানে কি, রেট অফ ইন্টারেস্টটা প্রায় 100, এক্ষেত্রে কিন্তু আরটা 100% ইনক্রিজ হচ্ছে না, প্রতিদিন ডাবল হচ্ছে, ডাবল হওয়া মানে 100% ইনক্রিজ হচ্ছে। এবং 15 দিন ধরে তোমার যদি এটা চলে, তাহলে খুব ইজিলি এটার ভ্যালুটা যদি আমরা বুঝতে চাই, তাহলে 1 টাকা দিয়ে শুরু হতে পারে, দ্যাটস ফাইন, বাট 1 প্লাস 100/100 টু দি পাওয়ার 15, অর্থাৎ 2 টু দি পাওয়ার 15, অলমোস্ট এটার মান যদি তোমরা দেখো, ইট কামস টু 3276। নাও তোমরা এখন বলো কোনটা তোমাদের জন্য প্রফিটেবল, 1000 নাকি একটু ওয়েট করে ₹32768, কোনটা তোমাদের জন্য প্রফিটেবল বলে মনে? তো কম্পাউন্ডিংটা এতটাই মজাদার যে 1 টাকা দিয়ে শুরু করেছি হয়তো আমরা, কিন্তু যেহেতু 100% রেটটা প্রতিদিন বাড়ছে, এক্ষেত্রে এটা একটা স্পেশাল টাইপ অফ প্রবলেম। এটা নিয়ে অনেক গল্পও আছে, যে অনেকে রাজা মশাইকে বলেছিলেন যে আমাকে একটা চাল দিতে হবে এবং সেটা প্রত্যেকদিন ডাবল হবে, এরকম করে দাবায় যতগুলো ঘর আছে ততদিন আমাকে যদি অত চাল দিয়ে যান, তাহলেই আমার হবে, আমার সোনা দানা লাগবে না। তো বুঝতেই পারছো, এটা যেহেতু এই সিরিজটা 100% করে প্রত্যেক দিন বাড়ছে এবং 15 দিনেও এত টাকা হবে, যেটা তোমাকে শুরুতে 1000 টাকা দিলে যে 1000 তার থেকে অনেকটা বেশি হয়। তো এটা একটা প্রবলেম স্টেটমেন্ট চক্রবৃদ্ধি সুদের পাওয়ার বোঝানোর জন্য। আশা করি তোমাদের মজা লেগেছে। আর আমাদের ফিরে যাই তোমাদের যে প্রবলেম গুলো করতে দিয়েছিলাম, তাহলে এই প্রবলেম গুলো তোমাদের জন্য রইলো, নিচে জানিও কমেন্ট করে এগুলোর আনসার কি হবে, কেমন লাগলো, আর নতুন কি টপিক চাও সেগুলোও জানিও। সবকটা টপিকই ধীরে ধীরে ডিসকাশন হবে এবং আরো প্রবলেম সেশন থাকবে, কারণ একটা সেশনে আমাদের কনসেপ্ট বোঝার থাকে, প্রবলেম তার ফর্মুলাটা কিভাবে আসছে সেটাও আমরা বোঝার চেষ্টা করি মুখস্থ না করে, তারপরে তার কিছু প্রবলেমও সলভ করি। তো আরো অনেক প্রবলেম আছে, এগুলো সলভ ডেফিনেটলি আমরা করবো। আর আমরা এই সাবজেক্টটা শুরু করলাম, আর তোমাদের কেমন লাগছে জানিও, এই প্রবলেম গুলো সলভ করো, অঙ্ককে ভালোবেসে অঙ্ক করো, আর সাথে থেকো, পাশে থেকো, গল্প হবে খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, মন দিয়ে খেলা করো, আর আনন্দ করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।